গণহত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আইন অনুযায়ী আপিলের সুযোগ নেই জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ভারতে পলাতক শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তার ফাঁসির রায় কার্যকর করা হবে। এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন এবং পলাতক আসামিদের রায় কার্যকর করার সময় সাপেক্ষ হওয়ায় দ্রুত সময়ের মধ্যে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে চায় প্রসিকিউশন। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া সংবাদ মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা নেই। এক্ষেত্রে বিচার কার্য প্রভাবিত করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। দুই দিনের সরকারি সফরে ঢাকায় অবস্থান করছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টার কিছুক্ষণ পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য, জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে। সোমবার রাতে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আজ একই স্থানে দু দলের সমাবেশ ডাকায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক মাসুদ রানাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতরাতে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় প্রতিবাদ সমাবেশ আহ্বান করে ছাত্রদল ও ছাত্র শিবির। উদ্ভূত পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসক। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট AKM মইনুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মইনুল, রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৪৪ ধারা জারি করা নিয়ে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে? সুরভি ঠিকই বলেছেন এতক্ষণ খবরে। গতকাল রাতের একটি ঘটনা, সেটি হলো ইসলামী ছাত্র শিবিরের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখার একটি আয়োজন ছিল জুলাই আন্দোলনের। তাদের এই আন্দোলনে রাজাকারদের ছবি টাঙানো হয়েছে এমন অভিযোগ করে ছাত্রদল নেতৃবৃন্দ তাদের এটি সরিয়ে ফেলতে বলে এখান থেকে তাদের আসলে বাক বিতণ্ডা এবং এক পর্যায়ে এটি সংঘর্ষের রূপ নেয়। আর আজ সকাল থেকে মানে একই স্থানে দুটি সংগঠন পরস্পর বিরোধী সমাবেশ আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্ভূত পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য এবং যাতে করে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য ১৪৪ ধারা জারির জন্য প্রক্রিয়াল অফিস থেকে এটি অনুরোধ করা হয় প্রশাসনকে। প্রশাসন সেটি জারি করেছেন। তবে আমরা একটু আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা যারা সকালে এসেছিলেন তাদের ক্লাস প্রায় মানে শেষ হয়েছে এবং তারা কেউ কেউ চলে গিয়েছেন, কেউ কেউ হয়তো এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন। প্রশাসন থেকে তাদেরকে চলে যাওয়ার অনুরোধ করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের চোখে দৃশ্যমান দুই সংগঠনের কাউকে তেমন আমরা চোখে পড়েনি এবং আমরা নগরীর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি। নগরীর লালবাগ এলাকায় ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বা কর্মীরা রয়েছেন, আর নগরীর বিভিন্ন প্রান্তে শাপলা চত্বর বিভিন্ন প্রান্তে ছাত্রদলেরও তাদের যে দলীয় অফিস সেই অবস্থান করছেন। তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে তারা আসেননি। সম্ভবত ১৪৪ ধারা জারি করার কারণেই দুটি সংগঠনই হয়তো তাদের এই কর্মসূচি থেকে কিছুটা এখন তারা হয়তো মানে তাদের হয়তো মানে অন্য ধরনের হয়তো কর্মসূচি কি দেবেন না দেবেন এখন পর্যন্ত তা জানাননি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা জেনেছি এখন পর্যন্ত পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই পরিস্থিতি যেন বাড়তে না পারে এজন্য তারা সতর্ক রয়েছেন। সুরভি, এখন পর্যন্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে। জানছিলাম রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের খবর।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছে। সে উপজেলার শ্যামকুর ইউনিয়নের লড়াইঘাট মাঠপাড়া গ্রামের মুজিবুর রহমান খাঁর ছেলে রুবেল। খবর নিশ্চিত করেছেন মহেশপুর 58 বিজিবি সংশ্লিষ্ট শ্যামকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমানুল্লাহ এবং একই ইউনিয়নের 6 নং ওয়ার্ডের দফাদার মুক্তার মীর। সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে হাসপাতালের নিচের অংশে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় নিরাপত্তার স্বার্থে রোগীদের বের করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফরিদপুরে বন্ধ করা হলো নিবন্ধনহীন 5 বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। দুপুরে জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনের যৌথ অভিযানের নেতৃত্ব দেন সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান। অভিযানে আলজারা স্পেশালাইজড, লিলি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক, মেডিকো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক, হোলি সিটি প্রাইভেট হাসপাতাল এবং মামনি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নে পাহাড়ি ঢলের কারণে রানীগাঁও গোবিন্দপুর সড়কের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল থেকে টানা বৃষ্টিপাত ও প্রবল স্রোতের ফলে সড়কের একটি অংশ ভেঙে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়, যা যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ভাঙ্গা সড়ক দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না, ফলে স্থানীয় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। শেষ করছি নতুন কুড়ি ফুটবলের খবর দিয়ে। তীব্র পারিবারিক অনটন, সামাজিক প্রতিবন্ধকতাকে বুটের তলায় নিয়ে অদম্য ছুটে চলা আজ ফারিহা মনিকে দেশসেরা বালিকা ফুটবলারের মর্যাদায় বসিয়েছে। এবারের নতুন কুড়ি ফুটবলের টুর্নামেন্ট সেরা পুরস্কারের জিতে বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্নে বিভোর ফারিহা মনি। নাটোর থেকে হালিম খানের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। নাম ফারিয়া আক্তার মনি, তবে সবাই ডাকে ফারিয়া মনি বলে। নাটোরের লালপুরের নান্দগ্রামের দামালেই বালিকার জীবনটা যেন পল্লীকবি জসিমউদ্দিনের আসমানির মতোই। বাবা প্রতিবন্ধী, সড়ক শ্রমিক, মা টেনে নিয়ে চলেছেন সংসার। সেখানে মেয়ের ফুটবল খেলা তাদের চোখে বিলাসিতা, কিন্তু ফুটবল তার নেশায়, রক্তে। প্রাথমিক বিদ্যালয়ের হাতেখড়ি ফুটবলে এখন 7ম শ্রেণীর ছাত্রী। পরিবারের নিষেধ, স্বজনদের আপত্তি, দু পায়ে মারিয়ে ফারিয়া মনি এখন দেশসেরা বালিকা ফুটবলার। এবারে নতুন করে ফুটবলে রাজশাহী বিভাগের হয়ে লড়েছেন, মাঠ জুড়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা। প্রথমে যাই আমরা টাইব্রেকারে জিতছিলাম, সেদিনই আমার প্রথম মাঠে নামা। তো একটা মনের মধ্যে অন্যরকম অনুভূতি হচ্ছিল যে আমি ফুটবল খেলছি। আমার ভবিষ্যতের পরিকল্পনা আছে জাতীয় টিমে খেলা, বাংলাদেশের লাল সবুজ জার্সিতে খেলা। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। আমার মেয়েটা প্রধানমন্ত্রী নিজে মাথার হাত বুলিয়ে দিচ্ছে, বা ক্রীড়ামন্ত্রী আমার মেয়েটা যে আশ্বাস বুলিয়ে দিচ্ছে, তো মনের মধ্যে এখন তার জন্য খুবই আনন্দ বা খুবই ভালো লাগতেছে। ফারিয়া মনি এখন হয়ে উঠেছেন গ্রামের মধ্যমণি। সংগ্রামী জীবন ছাপিয়ে অদম্য এই ফুটবল কন্যা জাতীয় দলের হয়ে লাল সবুজের পতাকা ওড়াতে চান বিশ্বের দরবারে। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষের ঘটনাকে পরস্পরকে দায়ী করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষের কারণে ক্যাম্পাস এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে আরও জানাচ্ছেন আপেল শাহরিয়ার। রাজধানীর বকশীবাজার ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় মঙ্গলবার দুপুরের দিকে। দফায় দফায় চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। পুলিশের উপস্থিতিতেই চলে মারামারি। পরে ক্যাম্পাস ছাপিয়ে বকশীবাজার ও ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ককটেল বিস্ফোরণের শব্দও হয়।
ছাত্রদল ও ছাত্র শিবিরে সংঘর্ষের ঘটনায় পরে বহিরাগতরাও যুক্ত হয়। আমরা হল দখল করি নাই, আমরা লিগ্যাল কার্ডধারী। আপনারা চাইলে ছাত্র শিবিরে সবার কার্ড দেখাতে পারবো, কিন্তু আপনি যদি তাদের কার্ড দেখতে চান, কারো হলে স্থানীয় কার্ড নাই। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ছিলাম, আমরা বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন ক্লাসে ছিলাম। যখন আমরা আসে 10-12 জন দাঁড়াই, তখনই আমাদের উপরে আবার আক্রমণ তারা চালায়। আলিয়াতে ছাত্র শিবিরের লোক নিয়ে আসছে, জামাতের লোক নিয়ে আসছে, অরাজকতা সৃষ্টি করে ছাত্র দলের বিরুদ্ধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টার পাশাপাশি সন্দেহজনক কয়েকজনকে আটক করে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ ছড়ায় ক্যাম্পাসের আশপাশের এলাকায়। এমনকি আহতরা পাশের ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসা নিতে গেলে সেখানেও সংঘর্ষ হয়। এই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করে দুই ছাত্র সংগঠন। তারেক রহমানের বাংলাদেশ যেন সফল না হয়, তারা চায় বাংলাদেশ যেন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়, যেটা তারা 71-এর সময় চাইতো। যখন তারা খুব এক্সেস কিছু করতেছিল, তখন শিক্ষার্থীরা তাদের উপর প্রতিরোধ গড়ে তোলে। এখানে কিছু বিষয় ভুল বোঝানো হচ্ছে যে যোগসুর BPGS এর উপর হামলা, বিষয়টা কিন্তু এরকম না। ইউজিসির চেয়ারম্যান সেখানে উপস্থিত, সেখান থেকে ছাত্র দলের গুন্ডা পান্ডারা পুরো অডিটোরিয়াম খালি করে ভিসির নির্দেশে এবং প্রক্টরের নির্দেশে আমাদের উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা কলেজেও অস্থিরতা বিরাজ করছে। মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। হঠাৎ করেই সরকারি দল ও বিরোধী দলের ছাত্র সংগঠন পরস্পর সংঘর্ষের ঘটনায় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সাথে শান্তিপূর্ণ ক্যাম্পাস প্রত্যাশা এলাকাবাসীর। আপেল শাহরিয়ার, NTV নিউজ, ঢাকা। এদিকে গতরাতে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষের পর পাল্টাপাল্টি মিছিল সমাবেশে আজও উত্তপ্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকা। বিকেল 4:30টার দিকে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে এসে অবস্থান নেয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগত দিয়ে তাদের উপর হামলা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করার জন্য ছাত্র শিবিরকে দায়ী করে। অপরদিকে বিকেল 5টার পর ইসলামী ছাত্র শিবির নগরীর লালবাগ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাপলা চত্বরে যায়। সেখানে মহানগর জামাত অফিসের সামনে তারা একটি সমাবেশ করে। শিবির তাদের সমাবেশ থেকে গতকাল রাতের ঘটনার জন্য ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ করে। দুটি ছাত্র সংগঠনের মুখোমুখি অবস্থানের কারণে রংপুর নগরীতে দেখা দিয়েছে আতঙ্ক। এর আগে সোমবার রাতে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে একই স্থানে দু দলের সমাবেশ ডাকায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এর কৃতিত্ব জনগণের। জুলাই জাগরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, জনগণ চেয়েছে বলেই 71-এ স্বাধীনতা ও 24-এ গণঅভ্যুত্থান হয়েছে। কথা বলেন চলমান গ্যাস ও জ্বালানি সংকট নিয়েও। জনগণ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত জ্বালানি খাত ঠিক করতে কাজ করছে সরকার, তবে সময় লাগবে। অজুহাত দিয়ে সরকার সংকট এড়াতে চায় না বলেও জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। গণতন্ত্র আদায়ে 17 বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ এমন শিরোনামে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে এই আলোচনা অনুষ্ঠান। বিএনপির সাথে বিগত সময়ে রাজপথে থাকা মিত্র দলগুলোর প্রতিনিধিরাও অংশ নেন আলোচনায়। তার থেকে যদ্দূর পারে তা করেছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 1971 সালে দেশের মানুষ চেয়েছিল বলেই স্বাধীনতা অর্জিত হয়েছে, তেমনি বিগত 17 বছরে জনগণ চেয়েছে বলেই অভ্যুত্থান এসেছে। আমরা বিগত 17 বছর মাঠে ছিলাম। আমাদের নেতাকর্মীরা বিএনপি হোক, তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন হোক, প্রত্যেকটি নেতাকর্মী মাঠ ছেড়ে আমরা কখনো চলে যাইনি। আমাদের সবচেয়ে বড় যেটি বিষয়, আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যাইনি। এবং বিএনপি সহ এখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠে ছিলেন বলেই
বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে যে যে স্বৈরাচার ছিল সে প্রকৃত একটি ফ্যাসিবাদী স্বৈরাচার ছিল। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। সাম্প্রতিক গ্যাস সংকট ও জ্বালানির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সরকার চেষ্টা করছে বিগত ফ্যাসিবাদ সরকারের তৈরি করা সমস্যা সমাধানের। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যা সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, পরিচালনা উপায়টি বের করার চেষ্টা করছি। যে আমাদেরকে দেখানো হয়েছে কুইক রেটাল বা এটা সেটা অনেক কিছু করে আমাদেরকে দেখানো হয়েছে, একটা অবস্থা তৈরি করা হয়েছে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে অবস্থা কোনো কিছুই ঠিক নেই। যদি ঠিক থাকতো তাহলে বর্তমানে আমাদেরকে এই সমস্যা পোহাতে হতো না। তারেক রহমান বলেন, এমন কাজ তার সরকার করতে চায় যার ফল পাবে জনগণ। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রযুক্তি সহ সব খাতে বিগত সময়ের সমস্যা সমাধানের পাশাপাশি সরকার চেষ্টা করছে উন্নয়নেরও। কাজে এইভাবে আমরা পরিকল্পনাগুলোকে গ্রহণ করছি যে কিভাবে আমরা দেশের অর্থনীতির গতি বৃদ্ধি করতে পারবো, কিভাবে আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, সেটি দেশেই হোক সেটি বিদেশি হোক, বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। বিএনপি তার ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের 31 দফা নিয়ে এগিয়ে চলেছে জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার বক্তব্য বা এ সংক্রান্ত সংবাদ প্রকাশ ও প্রচারের উপর আদালতের নিষেধাজ্ঞা আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, যারা এরকম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। কালকে করবে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের যারা করেছেন তাদের ব্যাপারে আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। আগামীকাল সকালে উদ্বোধন করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের সকাল 9টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘরের উদ্বোধন করবেন। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এদিন শুধুমাত্র আমন্ত্রিত অতিথি ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা সেখানে প্রবেশাধিকার পাবেন। আর পরদিন বৃহস্পতিবার থেকে জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান মন্ত্রী। জাদুঘর পরিদর্শনের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি 50 টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা। গণভোটের গণরায় বাস্তবায়ন করা না হলে অতীতের ফ্যাসিস্টদের মতো বর্তমান সরকারের অবস্থা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ইসলামী ছাত্র শিবির আয়োজিত ডকু ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন তিনি। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। জাতীয় জাদুঘরে ইসলামী ছাত্র শিবির আয়োজিত জুলাই জাগরণ ডকু ফিল্ম প্রতিযোগিতা ও প্রদর্শনী বিশেষভাবে তুলে ধরা হয় ফ্যাসিবাদী আমলে নানা নির্যাতন ও অভ্যুত্থানের স্মৃতি। অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান, মিয়া গোলাম পরোয়া সহ জামায়াত ইসলামের শীর্ষ নেতারা। অভ্যুত্থানের নানা অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা জানান, বৈষম্য বিলোপের যে আকাঙ্ক্ষা জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল তা পূরণ করতে হবে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, সরকার সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টের মতো পরিণতি ভোগ করতে হবে। কি হচ্ছে এগুলো? তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। এর আগে সকালে রাজধানীর সিডাবে আইআরডি আয়োজিত আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব নামক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, দেশের স্বার্থে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কোনো বিষয় ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত তার দল। আমরা এখানে কোনো ক্ষান্ত দেব না, কোনো কম্প্রোমাইজ করব না। ইয়েস, দেশের বৃহত্তর স্বার্থে যে কোনো সময় দেশের স্বার্থে যে কোনো বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি।
একটি পক্ষ জুলাইয়ের ইতিহাস বিকৃতি করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর ইতোমধ্যেই কৃষি কার্ডের জন্য কৃষকদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রমও শুরু হয়েছে। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ঢাকা সফররত সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজি। এ সময় তিনি সৌদি সফরে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণের বার্তা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন। আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজির নেতৃত্বে প্রতিনিধি দলটি মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে। পরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এই বিষয়ে অলরেডি আমাদের মিশন যে সৌদি আরবে আছে জেদ্দা এরিয়াতে, তারা এটা নিয়ে কাজ করছে এবং এটা অ্যাকচুয়ালি কোনো নতুন কোনো ইস্যু না, এটা মূলত এটা একটা সেটেলড ইস্যু। তো এটা নিয়ে অলরেডি আমাদের যারা বাংলাদেশে মিশনে আছে ওরা কর্মরত আছে এবং সৌদি আরবের সাথে তারা এটা নিয়ে যোগাযোগ আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমরা ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি। ইনশাল্লাহ সামনে সফর হবে আমাদের দুই দেশের মধ্যে, সেটা আমরা আশা করছি। দীর্ঘদিনে আলোচিত ৭০,০০০ রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু নিয়েও কথা হয়েছে বৈঠকে। এর আগে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার। বৈঠকে কোঅপারেশন, অ্যাফিলেট রেডিনেস অ্যান্ড ট্রেনিং মহড়া নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে এ বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে নিয়মিত অনুষ্ঠিত রিম অব দ্য প্যাসিফিক মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন কমান্ডার। এদিকে কৃষক কার্ড সম্পর্কিত এক সভায় কৃষকের অধিকার নিশ্চিত করতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করতেও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর আগে পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। খাদ্যপণ্যের অতি মূল্যে হাঁসফাঁস জনজীবন। বাংলাদেশ ব্যাংকের তথ্যে গত অর্থ বছরের এপ্রিল জুনে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.21%। ভোক্তাদের দাবি, এমন দাম বৃদ্ধির কারণে নিম্নবিত্তের জীবনধারণই বড় দায়। সরকারের ঢিলে ঢালা নজরদারির সুযোগে সিন্ডিকেট মাথা চারা দিয়ে উঠেছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। এ নিয়ে দেখুন সেলিম মালিকের রিপোর্ট। গত 4 বছর ধরে দেশের মধ্য ও নিম্নবিত্তের জীবনযাপন অসহনীয় হয়ে উঠছে। সিপিডির গবেষণায় দিন দিন দাম বৃদ্ধির কারণে 100 টাকা আয়ের প্রায় 60 টাকায় খাবার কিনতে বাধ্য হচ্ছেন তারা। এমন বাস্তবতায় খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে দেশের প্রায় 30% মানুষ। জুলাই মাসের প্রথম সপ্তাহে যে কাঁচামরিচের দাম ছিল কেজি প্রতি 100 থেকে 150 টাকা, তা এখন বিক্রি হচ্ছে 300 টাকার বেশি দরে। আগে কিনতাম 110 টাকা, আর আজকে হলো 140 টাকা। মানুষ খুবই বিরক্ত, মানুষ খুবই অসহ্য হয়ে যাচ্ছে এই বাজার মূল্যের কারণে। আজকে আমার মেয়ের অনার্সের 2য় বর্ষের ফর্ম ফিল আপ যে করবো, সে টাকা জোগাড় করতে, বাজার খেয়ে সে টাকা জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। কেন্দ্র ব্যাংকের ইনফ্লেশন ডাইনামিক ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন বলছে 2025-26 অর্থ বছরের শেষ প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুনে আগের প্রান্তিকের তুলনায় 0.41% বেড়ে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.21%। একই সময় খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 8.7%। বড় আকারে বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও। সেই পরিবহনের চাহিদা যে আগেও ছিল এখনো আছে, প্রতি পদে পদে, এবং এই লুটপাট তন্ত্রের মধ্যে আসলে এফেক্ট করছে আমাদের এই জনগণ। পোশাক কেনা, তারপরে যে বাড়ি ভাড়া, ট্রান্সপোর্টেশন কস্ট, ওগুলো কিন্তু সবকিছু বেড়েছে, যার ফলে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে, আপনি ব্যাংকে গিয়ে খোঁজ করে দেখেন যে ব্যাংকে কিন্তু এই যে যারা ক্ষুদ্র সঞ্চয় করতেন, এই সঞ্চয় কিন্তু তারা ভেঙে খাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন সিন্ডিকেট দূর করে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারকে আরো তৎপর হতে হবে। যে ব্যবসায়ীরা এইগুলো কারচুপি করছে, এটা আমরা জানি সবাই, তাহলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোরতম আইন প্রয়োগ করতে হবে। আইন আছে কিন্তু আইন প্রয়োগ যদি না হয় তাহলে তো ব্যবসায়ীরা আপনার এগুলো করবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022-এর জরিপে দেশে দারিদ্র্যের সীমার নিচে বাস করছে প্রায় 3.18 লাখ মানুষ। তবে 2025-এ প্রকাশিত বিশ্বব্যাংকের হিসাবে এই সংখ্যা প্রায় 3.90 লাখ। 4 বছর ধরে মজুরি বৃদ্ধিটা কম, কিন্তু মূল্যস্ফীতিটা বেশি। এই কারণে অনেক নতুন মানুষ তারা এই দারিদ্র্য সীমার নিচে চলে আসছে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।
অস্ট্রেলিয়ান পেসারদের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না, লুজ বল পেলেও শর্ট খেলায় হবে সাবধানী, প্রয়োজনে বল ছেড়ে খেলতে হবে। অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়া ব্যাটারদের জন্য এমনটাই পরামর্শ দিয়েছেন সাবেক ওপেনার হান্নান সরকার। অজিদের মাটিতে ম্যাচটা শেষ দিন পর্যন্ত টেনে নেওয়াটাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। 2003 সালে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ব্যাট হাতে দলের সেরা পারফর্মার ছিলেন তৎকালীন তরুণ ওপেনার হান্নান সরকার। ডারউইন টেস্টে ম্যাকগ্রা গিলস্পিদের সামনে দাঁড়াতে না পারলেও পরের টেস্টে 2 ইনিংসেই 50 তুলে নিয়েছিলেন হান্নান। বর্তমানে কোচিং ক্যারিয়ারে যুক্ত থাকা এই সাবেক ওপেনার জানালেন সেখানে তার অভিজ্ঞতার কথা। আমি এখানে যে 250 করেছিলাম, আমি যদি আপনি বোলিং আমার রানের অ্যানালাইসিস করেন সেখানে দেখবেন আমি ম্যাক্সিমাম রান করেছিলাম স্পিনের এগেনস্টে। পেস বলের এগেনস্টে আমি খুব বেশি রান করিনি, কারণ আসলে শর্টস খেলাটা খুব চ্যালেঞ্জিং ছিল। সো এক্ষেত্রেও কিন্তু হয়তো পেস বলার একসাথে থেকে কন্টিনিউ করবেই, শর্টস খেলা কিছু বল আসবে, বাট শুরুতে আমার মনে হয় যে বল ছাড়ার অভ্যাসটা যার ভালো সেইখানে সার্ভাইভ করার কাজটা খুব সহজ হবে। তবে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে বড় ভূমিকা রাখতে হবে বোলারদেরই। শুরুতে উইকেট নিতে না পারলে ম্যাচটা কঠিন করে তুলতে পারে অজিরা। নাহিদ রানাকে নিয়ে আক্ষেপ থাকলেও বাকি পেসারদের নিয়ে আশাবাদী হান্নান। তবে স্পিনারদের কাছেও প্রত্যাশা রাখছেন সাবেক এই ওপেনার। আর্লি উইকেট না নিলে কিন্তু অস্ট্রেলিয়ার রানটা আটকানো কঠিন হয়ে যাবে, সেই জায়গা থেকে পেস বোলারদের লিড দিতে হবে। এই জন্যই বারবার আলোচনায় অস্ট্রেলিয়ার ব্যাটিং এর এগেনস্টে আমাদের পেস বোলারদের আলোচনা চলে আসছে। খুব বেশি টার্নিং উইকেট হয়তো বা হবে না, যেটা আমরা ট্রেডিশনালি চিন্তা করি, সেরকম না হলেও তবে তাদেরও লায়ন আছে, সেটাও মাথায় রাখতে হবে। সো সেই জায়গা থেকে স্পিনাররাও এখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে এই টেস্টে। এদিকে ডারউইনের পুরো দল নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ। 5 আগস্ট পর্যন্ত টানা অনুশীলনের পর 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 টেস্টের প্রথম ম্যাচে 13 আগস্ট মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেটের আরও খবর। ভবিষ্যতে জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। ফর দ্য লাভ অফ ক্রিকেট পডকাস্টে স্টোকস বলেন, খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার আগেই তিনি লেভেল 3 কোচিং সম্পন্ন করছেন, যাতে অবসরের পরই কোচিংয়ে যুক্ত হতে পারেন। স্টোকসের ভাষায়, ইংল্যান্ড জাতীয় দলের কোচ হওয়ার সুযোগ পেলে সেটি হবে তার জন্য বড় অর্জন। একই সাক্ষাৎকারে তিনি হ্যারি ব্রুককে টেস্ট অধিনায়ক না করায় বিস্ময় প্রকাশ করেন এবং জো রুটকে আবারও অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগের কথাও জানান। 2022 সাল থেকেই ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব দেওয়া স্টোকস গত জুনে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।